সেখানে কিন্তু শিক্ষা কমিশন নেই, যার ফলে শিক্ষা আমাদের যাদের মেরুদণ্ড সেটি কিন্তু সঠিকভাবে প্রসারিত হচ্ছে না। ভালো ফার্মাসিস্ট তৈরি হবে না, ভালো মানুষ তৈরি হবে না, যার ফলেই আজকে কিন্তু আমাদের ভবিষ্যতের যে স্বাস্থ্যনীতি বলেন, স্বাস্থ্য খাত বলেন, সেটিও কিন্তু একসময় অন্ধকারে পরিণত হবে। কারণ আপনি একজন ভালো শিক্ষক দরকার, ভালো ফার্মাসিস্ট করতে হলে কিন্তু একজন ভালো শিক্ষক দরকার, সেদিকে কিন্তু আমাদের নজর দেওয়া উচিত। আমরা কিন্তু প্রায়শই ভুলে গিয়েছি আমাদের সেই জুলাই যোদ্ধাদেরকে, যার মাধ্যমে কিন্তু আজকে কিন্তু আমরা এখানে এসে বসেছি। কারণ একটি দেশের যদি রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকে তাহলেই সম্ভব আপনি যে চিন্তা ভাবনা করছেন, যে কথাগুলো বলছেন, সেগুলোকে ডেভেলপ করা। কারণ রাজনৈতিক পরিস্থিতি যদি স্থিতিশীলতা না থাকে তাহলে কিন্তু কখনোই দেশের উন্নয়ন সম্ভব নয়। কোনো যেই সেক্টরেই বলেন সেই সেক্টরের ডেভেলপমেন্ট কিন্তু পরিপূর্ণভাবে সম্ভব হয়ে ওঠে না। আমাদের দেখতে পাবেন যে আমরা যেই জুলাই যোদ্ধারা সঠিকভাবে আহত হয়েছিল তাদের সঠিক পরিসংখ্যান কিন্তু এখন নেই, তাদের সঠিক চিকিৎসাও কিন্তু এখন হচ্ছে না। যাদের অনেক চিকিৎসার প্রয়োজন ছিল সেই চিকিৎসাটি হয় না। আমরা কিন্তু এখনও মনে পড়ে যে সকল ভাইয়েরা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের দুটি চোখ হারিয়েছেন, তাদের জন্য আমরা কি করতে পেরেছি? আমরা কি ভুলে গেছি সেই ইলিয়াস আলীর কথা? আমরা কি ভুলে গেছি যারা গুম হয়েছিলেন তাদের কথা? সুতরাং তাদেরকে যদি আপনি স্মরণ করতে চান, এদেশের গণতন্ত্রকে যদি টিকসই করতে চান, তাহলে আপনি কি এই দেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু স্থিতিশীল করতে হবে। কিন্তু আমরা কিন্তু সেই পথে হাঁটছি, সেই পথে হাঁটছি না। আমাদের এক একজন এখন, আমরা যারা একসাথে সমমনা ছিলাম এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা যখন যুদ্ধ করেছি, তারা এখন নতুন নতুন ইস্যু তৈরি করছেন। তারা সেই নতুন নতুন ইস্যু তৈরি করে এদেশের রাজনৈতিক পরিস্থিতিকে কিন্তু তারা আনস্টেডি করতে চাচ্ছেন। যে নির্বাচনকে নিয়ে এই সরকার কিন্তু এগোতে চাচ্ছেন, সেই নির্বাচনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কিন্তু এখনই সুকৌশলে তারা নেমে পড়েছেন। আপনাদেরকে মনে রাখতে হবে এদের ব্যাকআপটা কারা দিচ্ছেন, কারা এই পিছনে যুদ্ধ করছেন, কারা এদের সমর্থন করছেন। সুতরাং সেগুলোকে কিন্তু ভেবেই কিন্তু আমাদের ভবিষ্যতে এগোতে হবে। তারা একটি নতুন ইস্যু তৈরি করেছেন, পিআর ইস্যু। আপনারা দেখবেন যে অনেকেই জানেন আপনারা যে তারা একটি পিআর ইস্যু তৈরি করেছেন। কিন্তু পিআর ইস্যুটি যে একটি উন্নত দেশের জন্য প্রযোজ্য, একটি অনুন্নত দেশের জন্য বা উন্নয়নশীল দেশের জন্য প্রযোজ্য নয়, এটি তারা কিন্তু একবারও ভাবে না। তারাও কিন্তু জানেন যে এটি অ্যাকচুয়ালি আমাদের দেশের জন্য যথেষ্ট নয়। এই মুহূর্তে কারণ আমাদের দেশে এটি নিয়ে কোনো গবেষণা নেই, এই দেশে এটি নিয়ে ভাবে না, মানুষ জানে না কীভাবে তার ইস্যু করতে হবে। কারণ আপনি সিলেক্ট করলেন আপনার নেতাকে, কিন্তু তিনি নির্বাচিত হতে পারলেন না। আপনি ভোট দিলেন, দেখা যাবে যে ইসরায়েলে যেমন আছে 3.15% ভোট পেয়েও তারা কিন্তু তাদের দল কিন্তু তারা সংসদে কিন্তু পার্টিসিপেট করেন, তারাও কিন্তু সরকারে অংশগ্রহণ করেন। তাহলে কিভাবে সেটি সম্ভব? আপনি নেতা তৈরি করছেন আপনার ভোটের মাধ্যমে, আপনার নেতৃত্ব তৈরি হচ্ছে, কিন্তু আপনার দল ঠিক করে দিচ্ছে আরেকজনকে। তাহলে সেগুলো কি সম্ভব? সেই ইস্যুতে কি সম্ভব? এবং যারা এগুলো নিয়ে বড় বড় কথা বলছেন, কারণ আমি এখন সাক্ষাৎ সায়ন্ত আমার সাথে সেই জেলে ছিলেন, একটু জেলের পরিসংখ্যান নেন, ওই জেলখানায় কোন দলের কতজন ছিলেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জুলাই যোদ্ধা কারা, কোন দলের লোক কতজন ছিলেন। কারণ আপনারা, আমাদের মনে আছে স্পষ্ট, ওই ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিএনপির কতজন নেতাকর্মী, আমরা যাদের দিকে তাকিয়েছি তারাই শুধু বিএনপি এবং বিএনপি। আর অন্যান্য দল যারা এখন পিআর ইস্যুতে আন্দোলন করছেন তাদের কতজন যোদ্ধা ছিলেন ওখানে? তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে তাদের উদ্দেশ্য কি।